নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আজ থেকে 3 দিন ব্যাপী শুরু হলো জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ আয়ুষ শাখার পক্ষ থেকে করা আয়ুষ মেলা। এদিন জলপাইগুড়ি সরোজেন্দ্রদেব রায়কথ সাংস্কৃতিক কলা কেন্দ্রে শুরু হয় আয়ুষ মেলা। দুর্ঘটনা এড়াতে বাগড়াকোটের লুপপুলে দাঁড়িয়ে থেকে ছবি তোলা পুরোপুরি নিষিদ্ধ করে দিল কালিম্পং জেলা প্রশাসন। কালিম্পং জেলার জেলাশাসক বালা সুব্রামানিয়ান নোটিশ জারি করে এই নির্দেশ জারি করেছেন। আজ থেকে 3 দিন ব্যাপী শুরু হলো জেলা আয়ুষ মেলা। এদিন জলপাইগুড়ির সরোজেন্দ্রদেব রায়কথ সাংস্কৃতিক কলা কেন্দ্রে শুরু হয় আয়ুষ মেলা। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ আয়ুষ শাখার পক্ষ থেকে করা এই মেলা চলবে আগামী 17 জানুয়ারি পর্যন্ত। আজ বুধবার তার প্রথম দিন। এবছরের আয়ুষ মেলা তৃতীয়তম বর্ষ। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক শামা পারভিন, জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ প্রমুখ। মেলায় হোমিওপ্যাথি থেকে শুরু করে অ্যালোপ্যাথিক ও আয়ুর্বেদ এমনকি যোগাসনের মতো শারীরিক কসরতের বিষয় নিয়ে মানুষের মাঝে তুলে ধরা হয়েছে বিভিন্ন স্টলের মধ্য দিয়ে। মেলার পাশাপাশি কলা কেন্দ্রের ভেতরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরু হলো আয়ুষ মেলা, কি উদ্দেশ্য? 3 দিন ব্যাপী আয়ুষ মেলা শুরু হলো। জলপাইগুড়ি আয়ুষ মেলা এবার তৃতীয় বর্ষে পড়েছে। তো আজকে তার প্রথম দিন। আজকে র্যালি পদযাত্রার মাধ্যমে শুরু হয়েছে এবং এখন তার ইনঅগারাল সেশন চলছে, উদ্বোধনী অনুষ্ঠান। এই স্টলের মাধ্যমে আপনারা কি পাওয়া যাচ্ছে? বার্তা একটাই, যেটা মানুষকে সচেতন হওয়ার জন্য এবং আয়ুষ পদ্ধতির যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে, এখানে আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি এখানে অ্যাভেলেবেল জেলাতে এবং সেন্টারগুলোও আছে। সেখান থেকে মানুষ যেন আয়ুর্বেদ এবং যোগা পদ্ধতির চিকিৎসা পদ্ধতির সুযোগ নেন, আরও বেশি উপকৃত হন এবং তার সঙ্গে যোগ এবং মেডিটেশন এই ব্যাপারটা যাতে অন্তত প্রতিদিনের জীবনযাত্রায় একটা অঙ্গীভূতভাবে কাজ করেন এবং সেটাকে প্রত্যেক শিশুবেলার থেকে সবাইকে শেখান, এটা হচ্ছে বার্তা দেবো আমরা। এবং মেডিসিনাল প্ল্যান্টসের ডিস্ট্রিবিউশন হবে। মেলায় আয়ুর্বেদিক স্টল, হোমিওপ্যাথিক স্টল থেকে শুরু করে যোগা মেডিটেশনের বিভিন্ন ভেষজ উদ্ভিদ যে বিতরণ, তার প্রদর্শনী এবং ফ্রি ডিস্ট্রিবিউশন। তাছাড়া টিনলে সাহেবের একটা সোহার ইকপা বলে একটি নতুন স্টল আছে, যেটা এখন আয়ুষ এর মধ্যেই মন্ত্রণালয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এবং তাছাড়াও চক্ষু পরীক্ষা শিবির থেকে শুরু করে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্টল থেকে শুরু করে আরও বিভিন্ন রকম স্বাস্থ্য শিবির রয়েছে। আমার নাম ডক্টর কল্যাণ কুমার মুখোপাধ্যায়, ডিএমও আয়ুষ, জলপাইগুড়ি। আয়ুষ মেলা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ ডিপার্টমেন্টের নির্দেশে আয়ুষ মেলা প্রত্যেক বছরও হয়। এটা আমাদের যেটা অল্টারনেটিভ মেডিসিনের যেটা আমাদের মেথডস আছে, যেমন আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথি, ন্যাচুরোপ্যাথি, সিদ্ধা, এইসব যে মেথড আছে ওটাকে প্রমোট করে পাবলিককে ওটা অ্যাওয়ারনেস করার জন্য এটা মেলা করতে হয়। তো আজকে এটাই মেলা আমাদের হচ্ছে এখানে। 3 দিন ধরে প্রোগ্রাম হবে। আজ থেকে স্টার্ট হচ্ছে, 3 দিন ধরে চলবে। এই ওষুধপত্র কিরকম মানে সারা কিরকম পড়ছে সাধারণ মানুষের মধ্যে? এখন তো অনেকটা ব্যাক টু নেচার দিকে সবাই যাচ্ছে, কিন্তু যত আমাদের লাইফস্টাইল হয়ে গেছে, স্ট্রেসফুল লাইফগুলো আছে, যেখানে অনেকগুলো ব্যাধি হচ্ছে, ওখানে লাইফস্টাইল চেঞ্জ করা, ব্যাক টু নেচার, এটাই আমাদের আজকে মোটো আছে। আর এটা নিয়ে কিন্তু অনেক পাবলিকও খুব অ্যাওয়্যার আছে। সবাই কিন্তু ন্যাচুরোপ্যাথি ও হোমিওপ্যাথিক দিকে অনেকটা আপনারাই দেখবেন, আপনার বাড়িতেও দেখবেন অনেকটা ডাইভার্ট হয়েছে। কেন কি প্রিভেন্টিভ যেটা হয়, যেটা এখানেই হয় প্রিভেন্টিভ, তাহলে একবার যদি হয়ে যায় তখন তো আপনাকে অ্যালোপ্যাথি ছাড়া কিছু করতে হবে না। তো এটাই আছে। সর্বশেষ জেলাবাসীকে কি বার্তা দেবেন এই আয়ুষ সম্বন্ধে? কি বার্তা? এটাই তো বললাম আগে কি ভাই, আপনাদেরকে একটু আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে, স্ট্রেসকে রিলিফ করতে হবে। আমাদের যেটা সকালে যোগা করা, ওয়াকিং করা, এই সবগুলো একটু আমাদেরকে আমাদের লাইফস্টাইলের মধ্যে অ্যাড করতে হবে। এটাই আমাদের সবার থেকে একটু আছে। মোট 6 দফা দাবিতে পশ্চিমবঙ্গ নস্যশেক উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটির ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হল জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে। বুধবার মিছিল করে সংগঠনের সদস্যরা জেলা শাসক দপ্তরের সামনে উপস্থিত হন। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসকের মাধ্যমে ডেপুটেশন তুলে দিতে এদিন হাজির হয়েছিলেন তারা।
অন্যান্য দাবির সাথে ভূমিপত্র স্বীকৃতির দাবি ছিল প্রধান। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান বলেন, আমাদের মোট 6 দফা দাবি রয়েছে, এর মধ্যে ভূমিপুত্র স্বীকৃতির দাবি অন্যতম। আসাম মডেলে এখানে আমাদের ভূমিপুত্র স্বীকৃতি দিতে হবে। এছাড়া তেলেঙ্গানার মতো ইংলিশ মিডিয়াম আবাসিক স্কুল তৈরি করতে হবে। ইমামদের ভাতা বৃদ্ধি, মাদ্রাসাগুলিকে সরকারি স্বীকৃতি ও পরিকাঠামোগত উন্নয়ন করার দাবি রয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি আমরা করছি বলে তিনি জানান। আমরা পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আজকে আমরা 6 দফা দাবি সামনে নিয়ে আমরা জলপাইগুড়ি ডিএম ডেপুটেশনে আসছি। আমাদের এখানে মুখ্য দাবি ভূমিপুত্রের অধিকার। আমরা এখানকার যারা নস্যশেখ, শেরশাবাদিয়া, মমিন, ভাটিয়া, পাহাড়িয়া মুসলিম আছি, আমরা ভূমিপুত্রের স্বীকৃতির দাবিটা হচ্ছে আমাদের মুখ্য দাবি। এছাড়া আমাদের দাবি আছে ইংলিশ মিডিয়াম স্কুল, মাইনরিটি ফান্ডের টাকায় মাইনরিটি এলাকায় তেলেঙ্গানা সরকারের মডেলে আমাদের এখানে আবাসিক ইংলিশ মিডিয়াম স্কুল দিতে হবে। আমাদের যারা ইমাম মুয়াজ্জিন আছে তাদের ভাতা বৃদ্ধি করতে হবে। আমাদের এখানে আনএডেড মাদ্রাসা আছে প্রায় 600-র মতো, সেগুলো ওয়েটিং লিস্টে আছে, সেগুলোকে অবিলম্বে স্বীকৃতি দিতে হবে এবং তাদের ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো উন্নয়ন করতে হবে। আমরা আসাম মডেলে ভূমিপুত্র স্বীকৃতিটা চাচ্ছি এবং সেই সঙ্গে আমরা কেন্দ্র সরকারের ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি জানাচ্ছি। ইত্যাদি এই দাবিগুলো নিয়ে আমরা আসছি। আমরা মুখ্যত আজকে ডিএম সাহেবকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে চিঠি দেব তার মধ্যে সর্বাধিক গুরুত্ব হচ্ছে ভূমিপুত্রের অধিকার। আসামে 5টা মুসলিম জনগোষ্ঠী যারা গড়িয়া, মরিয়া, সৈয়দ, মমিন, দেশি, এই 5টা জনগোষ্ঠীকে আসাম সরকার ভূমিপুত্র স্বীকৃতি দিয়ে তাদেরকে নিরাপত্তা দিয়েছে। আমরা যাতে ভবিষ্যতে আমরা যাতে বেনাগরিক না হতে পারি, আমরা এখানে নিরাপদে বসবাস করতে পারি, বারবার কোনো উইংস থেকে আমাদের ঘুষপেটিয়া না বলতে পারে, সেই নিরাপত্তা রক্ষা কবচের জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমি বজলে রহমান, পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি। নির্মীয়মান কালভার্টে দুর্ঘটনা, মৃত্যু হলো এক ব্যক্তির। নির্মীয়মান কালভার্টে দুর্ঘটনা, মৃত্যু হলো একজনের। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের পূর্ব দোলাইগাঁও এলাকায়। মৃতের নাম কেশব রায়, বয়স 35। তিনি পূর্ব দোলাইগাঁও এলাকার বাসিন্দা ছিলেন। জানা গেছে, ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব দোলাইগাঁও এলাকায় যোগাযোগের রাস্তায় একটি কালভার্টের কাজ চলছিল। মঙ্গলবার রাতে সেই রাস্তা দিয়ে কেশব রায় বাইকে করে বাড়ি ফিরছিলেন, কিন্তু সেই রাস্তা দিয়ে যাওয়ার পথে সেই নির্মীয়মান কালভার্টে পড়ে যান। এদিন সকালে একজন ব্যক্তি কালভার্টের পাশে একটি হেলমেট পরে থাকতে দেখেন। এরপর সন্দেহ হওয়ায় কয়েকজন কাছে গিয়ে দেখেন একজন অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। পাশেই পড়ে রয়েছে একটি বাইক। অনেক ডাকাডাকির পরেও সেই ব্যক্তির সাড়া না মেলায় তারা বুঝতে পারেন তার মৃত্যু হয়েছে। মুহূর্তেই সেই এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ক্রান্তি ফাঁড়ির পুলিশ। তবে সকাল 9টা পর্যন্ত পুলিশকে দেহ উদ্ধার করতে দেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, কালভার্টের একদিকে মাটি দেওয়া হলেও অন্যদিকে এখনো মাটি দেওয়া হয়নি। কালভার্টের দুপাশে বাঁশ লাগানো থাকলে এ ধরনের দুর্ঘটনা ঘটতো না। অর্ধসমাপ্ত কাজ করে রেখেছে ঠিকাদার সংস্থা। অসম্পূর্ণ কাজের জায়গায় বাঁশের ব্যারিকেড করে দিলে এই দুর্ঘটনা ঘটতো না। এখানে ঠিকাদার সংস্থার গাফিলতির কারণেই এই মৃত্যু। তাই যতক্ষণ না পর্যন্ত নির্মাণকারী সংস্থার কর্মীরা আসবেন ততক্ষণ দেহ উদ্ধার করতে দেবেন না তারা। এদিকে মৃত কেশব রায় একটি বেসরকারি রিসর্টে কাজ করেন। বাড়িতে তার স্ত্রী সহ 2 সন্তান ও বৃদ্ধা বাবা মা আছেন। অবশেষে পুলিশ প্রশাসনের আশ্বাসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠায় ক্রান্তি ফাঁড়ির পুলিশ। একটা মর্মান্তিক ঘটনা, কি কারণে হতে পারে একটু? একমাত্র যেটা এখানে আপনারা নিজেই বুঝতে পারবেন সব কিছুতে, ঠিক আছে, সেটা হচ্ছে এখানে একমাত্র কন্ডাক্টরের গাফিলতির জন্য এই সমস্যাটা। আপনি একটা জিনিস দেখুন, এখানে ব্রিজের কাজ হলো, ব্রিজের ক্লাব হয়ে গেছে, এদিকে মাটি দেওয়া হয়ে গেছে, ওই দিকটা গর্ত ছিল, ওই গর্তের মধ্যে সেটা পড়ে যায়, ঠিক আছে। এবার যখন এই ব্রিজের এরকম পরিস্থিতি, এরকম পরিস্থিতি, কন্ডাক্টরের কী দরকার ছিল, ওখানে বস্তা দিয়ে বেঁধে দেওয়া দরকার ছিল বা বাঁশ বেঁধে দেওয়া দরকার ছিল, সেই জিনিসটা দেয়নি। এটা হচ্ছে কন্ডাক্টরের মানে সুপরিকল্পিত বলা চলে, ঠিক আছে, সুপরিকল্পিতভাবেই বলা চলে, কারণ আমরা তো কয়েকবার দেখছি। এবার এখানে কিন্তু অলরেডি 2-3টে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যেটা আমরা এখানে যেটা জানতে পারলাম। এটা হচ্ছে মরণ ফাঁদ তৈরি করার প্ল্যান হয়তো ওনার হয়তো ছিল, আমাদের যেটা এখন ধারণা হচ্ছে।
আর আপনি নিজে দেখলে বুঝতে পারবেন ওখানে, ঠিক আছে। এবার ওই ছেলেটার একমাত্র ওই ফ্যামিলির হচ্ছে ও ইনকাম সোর্সের একজন, তাছাড়া কিন্তু নেই। কিন্তু এখন দুটো ছোট ছোট বাচ্চা আছে, ওর মা, ওর বউ আছে, আর হচ্ছে ওর বাবা আছে। বাবা তো বয়স হয়ে গেছে অনেক, ঠিক আছে। ঘটনাস্থলে পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসছে। ওনাদেরকে দাবি দেওয়া হচ্ছে যে আপনারা এসপিকে ডাকুন, এসপি এসে ব্যাপারটা দেখুক, তারপরে আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এটা মানে কন্ডাক্টরের সাজা হোক, ঠিক আছে, এবং এটা যেন আর কোনোদিনও এমনভাবে যেন সাজাটা হয় যেন এরপরে আর এইরকম কোনো কিছু যেন অ্যাক্সিডেন্ট না হয়, ঠিক আছে, এটা আমরা চাচ্ছি। আপনার নাম? আমার নাম কৃষ্ণ প্রধান। আর যে মারা গেছে কি? আমার ভাই কৃষক। পৌরসভা বাজার সংস্কারের নামে ব্যবসায়ীদের উচ্ছেদের ষড়যন্ত্র করছে। এসডিও কার্যালয় অভিযান সিপিআইএমের। বুধবার জলপাইগুড়ি সদর পূর্ব এরিয়া কমিটির পক্ষ থেকে জলপাইগুড়ির প্রাচীন তথা ঐতিহ্যবাহী দিনবাজারের সংস্কার করার নামে কার্যত ব্যবসায়ীদের উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে তৃণমূল পরিচালিত পৌরসভা। এমন অভিযোগ তুলে সিপিআইএম এর পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসক কার্যালয় চত্বরে অবস্থিত সদর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছয়। মিছিলে দলের মহিলা কর্মী সমর্থকেরাও অংশ নেন। এই প্রসঙ্গে সিপিআইএম দলের জলপাইগুড়ি জেলার সম্পাদক পীযূষ মিশ্র বলেন, বর্তমানে পৌরসভা একদিকে শহরের প্রধান স্থানে পার্কিং জোনের ব্যবস্থা না থাকা সত্ত্বেও নতুন বিল্ডিং প্ল্যান পাশ করে যাচ্ছে। দিনবাজারের যে সমস্ত ব্যবসায়ীগণ ওখানে কয়েক দশক ধরে ব্যবসা করে আসছেন তাদের সেই স্থানেই ব্যবসার জায়গা করে দিতে হবে বলে এদিনের প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি তোলা হয়। আমরা সবাই উপস্থিত হয়েছি, ডেপুটেশনে যাব। যারা মিছিলে আসছেন তার বাইরেও একটা বড় অংশ আসছেন, যেটা মিছিলে আসেননি তবে হচ্ছে পৌরসভার বাসিন্দা, পৌরসভার উপভোক্তা। এই পৌরসভায় দীর্ঘদিন যাবৎ কথা চলছে যে তিস্তার গায়ে অমৃত জল প্রকল্প গড়ে উঠেছে, কয়েক হাজার কোটি টাকার বিনিময়ে জল প্রকল্প গড়ে উঠলেও এখনো পর্যন্ত বিশুদ্ধ পানীয় জল কারো বাড়িতে পৌঁছলো না। তা আমাদের কথা আজকে আমরা জানতে চাই মহকুমা শাসকের কাছে যে আর কতটা দিন পরে এই জল প্রকল্প যাবে। এখন গল্প শোনা যাচ্ছে ওই জল প্রকল্পে পৌরসভার যারা কর্তা ব্যক্তি তাদের পেট মোটা হয়নি, আরো টাকা দরকার, আরো লুট দরকার জলকে নিয়ে। আর জলকে নিয়ে লুটের তাড়নায় প্রত্যেকটা পরিবারকে নাকি টাকা দিয়ে জল খেতে হবে, মিটার বসিয়েছে। আমরা আজকে মহকুমা শাসককে বলে যাব, জল প্রকল্প গড়ে উঠেছে তিস্তা পারে, কোনো কেনা জমিতে নয়, গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া জমিতে, আমার আপনার জমিতে জল প্রকল্পের টাকা দেওয়া হয়েছে আমার আপনার ট্যাক্সের টাকায়। টাকা লুট হয়েছে কোথায় ওটা আপনারা বের করবেন। আমার আপনার জমিতে গড়ে ওঠা প্রকল্পের জল এক পয়সাও দেওয়া হবে না, বিনা পয়সায় বিশুদ্ধ পানীয় জল আমরা খাবো। কোনো গল্প টল্প চলবে না, টাকা পয়সা দেওয়া যাবে না, ফলে মিটার উঠিয়ে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে জলপাইগুড়িতে আমাদের ব্যাংকের সামনে, বিদ্যালয়ের সামনে পার্কিং জোনের বোর্ড লাগানো হয়েছে না, এসডি অফিসের সামনে বলে দিচ্ছে এটাই যে প্রত্যেকটা বড় বড় কি মুক্তা ভবনের সামনে বলেন, কি সমাজপাড়ায় বলেন, কি কদমতলায় বলেন, কদমতলায় বড় বড় বিল্ডিং গড়ে উঠেছে, গ্রাউন্ড ফ্লোরে কোনো পার্কিং জোন নেই। বলে পার্কিং জোন এই ব্যবসায়ীদের নিচেই যেখানে করার কথা করবেন, অন্যথায় আপনারা একটার পর একটা বেআইনি নির্মাণকে প্রশ্রয় দিচ্ছেন। ফলে বেআইনি নির্মাণকে যে আধিকারিক প্রশ্রয় দিচ্ছেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেশের একটা কোড যদি যারা বেআইনি নিয়োগ তার টাকা যদি ফেরত নেয়, তাহলে বেআইনি আধিকারিক, বেআইনি নির্মাণ যদি কোনো আধিকারিকের নির্দেশে, কোনো আধিকারিকের দায়বদ্ধতায় হয়ে থাকে, টোটাল টাকা তাকে তার জীবনের ফেরত দিতে হবে ওই নির্মাণ ভাঙবার জন্য। বলে পার্কিং জোন ওখানেই করতে হবে যেখানে যেখানে বড় বড় বিল্ডিং রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। এটা কথা পরিষ্কার বুঝে নেন। জলপাইগুড়িতে দিনবাজার হচ্ছে জলপাইগুড়ি শহরের মূল বিজনেস কেন্দ্র, ব্যবসার কেন্দ্র। সেখানে একটা বিল্ডিং হয়েছে, সেটা কি বিজনেসের বিল্ডিং? ব্যবসায়ীদের বিল্ডিং, ব্যবসায়ীদের জন্য করা হয়েছে। একটা আবাস হয়েছে, সেই আবাসে কোনো ব্যবসায়ী যায় না।
বলে আবার বলা হয়েছে যারা ছোট ছোট ব্যবসায়ী তাদেরকে উঠিয়ে দেওয়া হবে, তাদের কাছ থেকে আপনারা টাকা নেন, 5 টাকা নেন, 10 টাকা নেন, ফলে যে গান্ডি বা টোল যে ট্যাক্স নেন সেটা আপনি দায়বদ্ধ। ওর টাকা নিয়েছেন, ওর টাকা খেয়েছেন, ঝাড়ুর টাকা দেন না, লাইট দেন না, কোনো পরিষেবা দেন না পৌরসভায়। বলে যাদের কাছ থেকে এ যাবৎকালে টাকা নিয়েছেন তাদেরকে ওই জায়গায় দিনবাজারে যে জায়গায় তারা বসবাস করছে সে জায়গায় তাদেরকে ব্যবসার জায়গা করে দিতে হবে, অন্যথায় কোনো কথা চলবে না। যে বিল্ডিং ওখানে গড়ে উঠবে, যে পরিকাঠামো গড়ে উঠবে, গ্রাউন্ড ফ্লোর জুড়ে সবজি আর মাছ থাকবে, আধুনিক ব্যবসায় যুক্ত আধুনিক মাছ দোকানদার এটাই গড়ে উঠবে, আধুনিক পরিকাঠামো গড়ে উঠবে, কোনো আইস ফাইস ব্যবহার হবে না, টোটালটাই হচ্ছে ফ্রিজ সিস্টেমে আপনাদের পরিকাঠামো দিন বাজারে গড়ে তুলতে হবে। কোনো মাছ ব্যবসায়ী, কোনো সবজি ব্যবসায়ী, কোনো ক্ষুদ্র ব্যবসায়ীকে কেশাগ্রস্পর্শ করা যাবে না, পরিকাঠামো গ্রহণ করতে হবে ওই নিচে যেভাবে থাকে যে ব্যবসায়ী, অর্থাৎ আপনাদের কর্পোরেটকে সহযোগিতা করছেন, শপিং মলকে সহযোগিতা করছেন, তাদের দৃষ্টিনন্দন বাণিজ্যিক পরিকাঠামো গড়ে উঠছে, আর দিনবাজারে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এমন পরিকাঠামো গড়ে তুলছেন যেখানে কেউ যেতে না পারে, ও চলবে টলবে না। আমাদের দাবি যে দিনবাজারের যে ব্যবসায়ী যেখানে আছে সেখানেই থাকবে, আর দিনবাজারের টোটাল গ্রাউন্ড ফ্লোরে সবজি ফল মাছ যেটা সামঞ্জস্যপূর্ণ সেটাই, অর্থাৎ বাণিজ্যিক পরিকাঠামো গড়ে না তুললে আর ব্যবসায়ীদের ওই জায়গায় থাকার গ্যারান্টি না দিলে কোনো ব্যবসায়ী উঠবে না। প্রশাসন দায়বদ্ধ, প্রশাসন তার বিশ্বাসযোগ্যতা ইতিমধ্যে দিনবাজারের ব্যবসায়ীদের কাছে হারিয়েছে, কারণ বড় একটা বিল্ডিং হয়েছে, 2 তলা একটা ঘর হয়েছে, সেখানে কেউ যায় না, সেখানে কেউ বসবাস করেন না। শিলিগুড়ির মহাবীর স্থানে কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য। শিলিগুড়ির মহাবীর স্থানে একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে এদিন মহাবীর স্থানে মানসিং বিল্ডিং এ 3 তলায় একটি কাপড়ের গোডাউনে আগুন লাগে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 4টি ইঞ্জিন। শিলিগুড়ি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় 3 ঘন্টা ধরে আগুন নেভানোর কাজ চলছে। কিভাবে এই আগুন লাগলো তার কারণ এখনো জানা যায়নি। শিশুদের নিয়ে নবীন বরণ উৎসবে মাতল শিক্ষক ও শিক্ষিকারাও। আনন্দ উৎসবের মধ্য দিয়ে আজ নবীন বরণ উৎসব পালিত হলো শিশুদের নিয়ে। জলপাইগুড়ি ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয় ও সদর প্রাথমিক বিদ্যালয়ে আজ প্রাক প্রাথমিক ছাত্র ও ছাত্রীদের নিয়ে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছিল। এই নবীন বরণ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই 2 বিদ্যালয়ে। আজ সকালে জলপাইগুড়ি ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে নবীন বরণ উৎসবে ছাত্রদের নিয়ে শিক্ষক ও শিক্ষিকারা আনন্দে মাতলেন। ছাত্রদের সাথে একসাথে নাচও করলেন। পাশাপাশি ছাত্রদের বিভিন্ন উপহারও দেওয়া হয়। তাদের খেতে দেওয়া হয়েছিল মিড ডে মিলের সাথে পায়েসও। অন্যদিকে সদর প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ উৎসব পালিত হয়। চলে ছাত্রদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শেষে ছাত্রদের বিভিন্ন উপহারের পাশাপাশি রকমারি খাবারের আয়োজন করা হয়েছিল বিদ্যালয়ের তরফে। দেখা গেল আপনাদের প্রোগ্রামে স্যাররা দিদিমণিরাও বাচ্চাদের সাথে একটা আনন্দ উৎসবের হলো, তো আজকে কি ছিল? আজকে 2025 সালের প্রাক প্রাথমিক যে শ্রেণী আছে আমাদের, তাদের আজকে নবীন বরণ হলো। আজকে ওদের বিদ্যালয়ে শুরু হলো আসা, সেজন্য যাতে বাচ্চারা ভয় না পায়, আনন্দর মধ্য দিয়ে ওরা পড়াশোনাটা শিখতে পারে, সেজন্য আমরা বিদ্যালয়ে যে আমাদের ক্লাসরুম সেটাকে আমরা সাজিয়েছি নানা রকম বেলুন দিয়ে, তারপরে কিছু কার্টুন আনছি এবং গেটও বানিয়েছি। আসার সময় ওদেরকে বরণ করে নেওয়া হয়েছিল, সাথে গোলাপ ফুল একটা দেওয়া হয়েছিল প্রত্যেকের হাতে এবং পুষ্পবৃষ্টিও করা হয়েছিল, কারণ এরা তো বাচ্চারাই একটুখানি ফুল আর কি আমাদের চোখে।
তাদেরকে এইভাবে ফুল দিয়ে বরণ করে ক্লাসে আমরা নিয়েছিলাম। আজকে তো গিফট হিসাবে একটা প্যাকেট দিয়েছিলাম, ক্যালেন্ডার দিয়েছিলাম, দরবেশ খাওয়ার মধ্যে ছিল, দরবেশ একটা করে ছিল। পৌষ পার্বণ উপলক্ষে আমরা নর্মাল যে মিড ডে মিল হয় সেই মিড ডে মিলে আজকে ডিম আছে, ডিম ভাত আছে, সাথে পায়েস করছি পৌষ পার্বণ। কতজন স্যার স্টুডেন্ট রয়েছে আমাদের আছে 100। আপনার নাম একটু পরিচয়? জাহিরুল ইসলাম, প্রধান শিক্ষক, ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন প্রাথমিক বিভাগ। আমাদের প্রাক প্রাথমিকের ছোট্ট শিশুরা যারা ভর্তি হয়েছে তাদেরকে আমরা স্কুলের আঙিনায় মানে নিয়ে আসলাম। প্রথম ক্লাস আজকে তাদেরকে বরণ করে নিলাম, যাতে এই স্কুলটাকে তারা নিজেদের বাড়ির মতো মনে করে। কতজন স্টুডেন্ট? 100 জন ছাত্রী ভর্তি হয়েছে, তার মধ্যে আজকে 85 জন এসছে। কি কি রয়েছে ওদের? আজকে ওদের হাতে ছোট্ট উপহার দিলাম, ওদেরকে বরণ করে নিলাম। সাত সকালে বাঁদরের দল জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনি এলাকায় বাঁদরের উপদ্রবে অতিষ্ঠ বাসিন্দারা। সাত সকালে জলপাইগুড়িতে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর পাতকাটা কলোনি এলাকায় শতাধিক বাঁদর এলাকার বিভিন্ন বাড়িতে ঘরে ঢুকে পিঠে বানানোর চালের গুঁড়ো সহ বিভিন্ন খাদ্য সামগ্রী নষ্ট করে নিয়ে চলে যাচ্ছে বলে অভিযোগ। আর এতেই অতিষ্ঠ এলাকাবাসীরা। জনৈক বাসিন্দা সুব্রত মণ্ডল বলেন, চালের গুঁড়ো এনেছিলাম পিঠে খাবো বলে, কিন্তু ইচ্ছে পূরণ হলো না। তার আগেই বাঁদরের দল ঘরে ঢুকে চালের গুঁড়োর প্যাকেট নিয়ে চম্পট দেয় এবং চালের গুঁড়ো সাবার করে। বুধবার সাত সকালে বাঁদরের দলকে এলাকা থেকে তাড়ানোর চেষ্টা করছেন বাসিন্দারা। বন দপ্তরের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। কয়েকদিন ধরে এই বাঁদরের উপদ্রবে অতিষ্ঠ এলাকার মানুষজন। ঢুকে গেছে, এখন ঢুকে যায়। এখন প্রথম লোক খাবার দিছে, কিন্তু এখন আর লোক খাবার দিচ্ছে না। এখন বান্দর কি করছে, খাবার না দেওয়ার জন্য এখন ঘরে ঢুকে যাচ্ছে। ঘরে ঢুকে ওদের ইচ্ছা মতো যা পাচ্ছে হাতের সামনে ছেড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। যেমন আজকে আমার কালকে মানে চালের গুঁড়া আমি নিয়ে আসছি, সেই চালের গুঁড়ার টোপলা নিয়ে পালিয়ে। পিঠা খাওয়া হবে না? পিঠা খাওয়া কি করে হবে, চালের টোপলা নিয়ে গেল, পিঠা খাওয়া হলো না। আর বাঁদরের উৎপাতে পিঠা খাওয়া বন্ধ? বাঁদরের উৎপাতে পিঠা খাওয়া বন্ধ হয়ে গেল। সব তো গুঁড়ো নিয়ে, হ্যাঁ গুঁড়ো নিয়ে খাচ্ছে সব বাঁদর একসাথে। চারিদিকে তো বাঁদরের উৎপাত, চারিদিকে একদম কি বলবো, আমাদের পাড়াটা সম্পূর্ণ পাড়া জুড়ে একদম বাঁদরের অত্যাচার। কোথেকে আসে এগুলো? সামনে বোদাগঞ্জ ফরেস্ট? এই সামনে বোদাগঞ্জ ফরেস্ট আছে, ওই ফরেস্ট চা বাগান আছে, ওদিকে কোনো খাবার নেই, সব বাঁদর এখন আমাদের পাড়াতে ঢুকে গেছে। বন দপ্তরে জানাবেন? বন দপ্তরে জানানোর ইচ্ছা আছে আর কি। এখন যোগাযোগের ব্যবস্থা যদি আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে যদি একটু জানানো যায় তাহলে আমাদের খুব ভালো হয়, উপকৃত হয় আর কি। খাবার দাবার তো নষ্ট, খাবার দাবার তো সব নষ্ট, রান্না বান্না সব নষ্ট। আমার মার ঘরে চাল ঠাল যা ছিল আর কি, সবজি সব নিয়ে পালিয়ে গেছে। এখন জানলা দরজা বন্ধ করে রাখতে হচ্ছে, সব বন্ধ করে রাখার পরেও কোনো ফাঁক দিয়ে তো আমরা বেড়াচ্ছি, সেই বেড়ানোর ফাঁকটা দিয়ে ওরা ঢুকে যাচ্ছে, মানে সুযোগ বুঝে ঢুকে যাচ্ছে। আমি যেমন আমার ঘরের সামনে কলের সামনে আমি গেছি, এইদিকে দরজাটা খুলে কলের সামনে গেছি, এদিকে ঘরে ঢুকে ওই মানে চালের গুঁড়া নিয়ে পালিয়ে। সাত সকালে এই অবস্থা? সাত সকালে এই অবস্থা, কী করবো। সাত সকালে উঠে লোক যে কাজকর্ম করবে, হ্যাঁ দরজা জানলা খুলে, সে কাজ করার উপায় নেই এখন। জায়গাটার নাম কি? হ্যাঁ এই জায়গাটার নাম পাতকাটা কলোনি। আপনার নাম? আমার নাম সুব্রত মণ্ডল। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। বাগরাকোটের লুপপুলে দাঁড়িয়ে থেকে ছবি তোলা পুরোপুরি নিষিদ্ধ করে দিল কালিম্পং জেলা প্রশাসন।
দুর্ঘটনা এড়াতে 14 জানুয়ারি মঙ্গলবার থেকে বাগরাকোটের লুপপুল থেকে ছবি তোলা পুরোপুরি নিষিদ্ধ করে দিল কালিম্পং জেলা প্রশাসন। কালিম্পং জেলার জেলা শাসক বালা সুব্রামানিয়ান নোটিশ জারি করে এই নির্দেশ জারি করেছেন। তিনি জানিয়েছেন, লুপপুলের 500 মিটার আগে এবং লুপপুলের 500 মিটার ওপার পর্যন্ত কোনো গাড়ি দাঁড়াতে পারবে না। সেখানে দাঁড়িয়ে কোনো পর্যটক ফটো অথবা ভিডিও করতে পারবে না বলে সরকারি নিষেধ জারি করেছেন জেলা শাসক। জানা গিয়েছে, জাতীয় সড়কের 717 রাস্তার কাজ চলছে, সেখানে কোনো রেলিং নেই, সেই রেলিং লাগানোরও কাজ চলছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই লুপ পুলটি ভাইরাল হয়ে পর্যটকদের দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছিল। সেখানে ভ্রমণ পিপাসুদের এতটাই ভিড় জমে যেত যে পুলিশকে সেই ভিড় সামলাতে হিমশিম খেতে হতো। এর মধ্যেই সেই লুপ পুলে কয়েকটি দুর্ঘটনাও হয়েছিল। যখন তখন যে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনাও ছিল প্রবল। আর ঠিক সে কারণেই জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। অনেকে বলেন, এখনো এই রাস্তার কাজ শেষ হয়নি, কিন্তু দেখা যাচ্ছে নতুন বছরের শুরু থেকে মানুষের ভিড় বাড়ছে এই লুপ পুলে, আর এতে দুর্ঘটনা ঘটছে। যা নিয়েছে এটা ভালো ডিসিশন নিয়েছে, কারণ এখনও তো সম্পূর্ণ পুলটা কমপ্লিট হয়নি। এখানে যেভাবে পাবলিক ভিড় করছে, যে কোনো সময় যে কোনো বড় বিপদ হয়ে যেতে পারে। মাঝখানে 2-3 বার এবার বড় বড় অ্যাক্সিডেন্টও হয়ে গিয়েছে। গার্ডওয়ালও নেই, গার্ডওয়াল একটু হয়নি, গার্ডওয়াল কমপ্লিট হওয়ার পরে তারপরে একটা প্রশাসন কী দিচ্ছে না ওটা ভালো। কিন্তু প্রচুর মানুষ ভিড় করছে, প্রচুর মানুষ, এখানে প্রচুর মানুষ, পা রাখার জায়গা নেই, এত ভিড় হচ্ছে। যে কোনো সময় বড় যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যেতে পারে। সাথে প্রশাসনের উদ্যোগ কী বলবো? প্রশাসনের উদ্যোগ খুব ভালো নিয়েছে, মানে চালু কমপ্লিট হওয়ার পরে এটা কমপ্লিট হোক, কমপ্লিট হওয়ার পরে প্রশাসন যদি বলে ভালো হয় ব্যবস্থা করার জন্য, তাহলে সুবিধা হবে পাবলিকের। কুষ্ঠজনিত অঙ্গ বিকৃতির অস্ত্রোপচার শিবির। বুধবার জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের কুষ্ঠ বিভাগের উদ্যোগে কলকাতার আরজিকর হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক দলের সক্রিয় অংশগ্রহণে এই শিবির অনুষ্ঠিত হল জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিনের শিবিরে পূর্ব থেকে চিহ্নিত করে রাখা জেলার 30 জন কুষ্ঠ রোগী, যাদের এই অসুখের কারণে দেহের অঙ্গ বিকৃত হয়েছে, সেই রোগীদের অস্ত্রোপচার করে স্বাভাবিক অবস্থায় অঙ্গটিকে ফিরিয়ে দেবার কাজ করলেন আরজিকর হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক দলের সদস্যরা। এদিনের এই শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিকেল কলেজের অধ্যক্ষ, সুপার সহ স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকেরা। এই প্রসঙ্গে আরজিকর মেডিকেল ও হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডক্টর রূপনারায়ণ ভট্টাচার্য বলেন, এই প্রক্রিয়া সারা বছর ধরে রাজ্যের বিভিন্ন জেলায় চলতে থাকে, যেখানে মূলত কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে অঙ্গ বিকৃতি হয়ে যাওয়া রোগীদের শিবিরে এনে অস্ত্রোপচার করে সেই বিকৃত হয়ে যাওয়া অঙ্গকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়। শিবিরে আসা ধূপগুড়ি মহকুমার মাগুরমারি গ্রামের বাসিন্দা সত্তার রহমান বলেন, আজকে আমার ছেলের কুষ্ঠ হয়েছিল, আজ অপারেশন হবে, সেই কারণেই এসেছি জলপাইগুড়ি 10 তলা হাসপাতালে। উত্তরবঙ্গের 5টি জেলা থেকে পরিষেবা পাচ্ছে, কি বলবেন? কি উদ্যোগ? সরকারি উদ্যোগে এটা দীর্ঘদিন ধরে চলছে। আমাদের এখানে 5টা জেলার মানুষ এই পরিষেবা পাচ্ছেন, এবং যেরকম সিএমও স্যার বললেন, যেরকম স্বাস্থ্য ভবনের সকলে বললেন, আমরা কৃতজ্ঞ তাদের প্রত্যেকের কাছে যে আমাদের এখানে ওনারা রোগীদের জন্য এরকম একটা পরিষেবা দিচ্ছেন, যেটা অভিনব বলা যেতে পারে। কিন্তু এটা বেশ কিছুদিন ধরে চলছে, এবং এটা পুরো একটা টিমের ব্যাপার, সকলেই রয়েছে। আপনাদের মারফতও আমরা চাই যে রোগীদেরকে এই মেসেজটা দিতে যে এই ধরনের কাজও আমাদের হয়, যেটা কিনা স্বাস্থ্যের মধ্যে বলতে গেলে সবচেয়ে উচ্চমানের কাজের মধ্যে একটা, হ্যাঁ, যে মানুষকে বিকৃতি মুক্ত করা, সেটা তাকে রিহ্যাবিলিটেশন যেটা বলি আমরা, সেই জায়গাটা কিন্তু আমরা জলপাইগুড়ি মেডিকেল কলেজের তরফে করতে পেরে আমরা নিজেরাও ভীষণ রকম খুশি পুরো টিম হিসেবে। একই সঙ্গে প্রত্যেককে আবার কৃতজ্ঞতা জানাই, এবং এইটা আগামী দিনেও এরকম ভাবে চলতে থাকুক, এটাই আমরা চাই। শানুপাড়ার 4 নম্বর গলির বাসিন্দা সুনন্দা রায়ের বাড়িতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার ব্রিগেড, কোতোয়ালি থানার পুলিশ ও ইলেকট্রিক ডিপার্টমেন্টের অফিসার লোকজন আসে। ঘটনাস্থলে উপস্থিত হন এলাকার জনপ্রতিনিধি গণেশ ঘোষ। গণেশবাবু বলেন, ক্ষতিপূরণের বিষয়ে খড়িয়া অঞ্চলের প্রধান অফিসে জানানো হয়েছে। প্রধান অফিস থেকে বিডিও অফিসে যোগাযোগ করা হচ্ছে।
এলেনবাড়ি চা বাগান এলাকার বাসিন্দাদের বহু বছরের পুরনো দাবি পূরণ হলো। মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 20/1 পাটে প্রায় 26 লক্ষ টাকা ব্যয়ে এলেনবাড়ি চা বাগানের খাপড়া লাইনের ফ্যাক্টরি অ্যাসিস্ট্যান্ট বাংলো থেকে বিরসু ওরাও বাড়ি পর্যন্ত সিসি রোড উদ্বোধন হলো। পাশাপাশি এবং রাস্তার পাশে ড্রেন উদ্বোধন করা হলো এদিন। এই অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলা পরিষদের শিশু ও মহিলা কল্যাণ কর্মী সালিনা ছেত্রী, বাগরাকোট গ্রাম পঞ্চায়েত প্রধান পুনাম লোহার, তৃণমূল অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী, তৃণমূল নেতা শেখর ছেত্রী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাজ্যের আদিবাসী কল্যাণ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই নতুন রাস্তা ও ড্রেন তৈরি করা হয়েছে। এই অনুষ্ঠানে বাগরাকোট অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী বলেন, রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইকের প্রচেষ্টায় এলেনবাড়ি চা বাগান এলাকার বাসিন্দাদের বহু বছরের পুরনো দাবি পূরণ হয়েছে। বহুদিন পর এই কাজ হওয়ায় মন্ত্রীকে অনেক ধন্যবাদ জানিয়েছেন এলাকার মানুষ। तो हम बहुत खुशी आही, कहियो भी नहीं बन रहा ये रास्ता। इतना दिन हुई गला हमिन लेकिन कितना मुश्किल रहा, हमिन कितना पंचायत भी गिली लेकिन हम कर बात क्यों नहीं सुन लें। लेकिन राजेश छेत्री आए के हमने कर खपरा लाइन के माने इतना अच्छा बनालक कि हमनी के बहुत धन्यवाद, माने कोटि कोटि धन्यवाद कहो फले भी हमिन माने कमती रहो कम पड़ी कर ली के। और मंत्री ली के भी हमिन धन्यवाद कहे चाहो थी कि अच्छा से हम इनके देखलक, जैसन वादा करलक वो वादा के पूरा करलक। और तो का আপনার নাম? चमेली उराव। চ্যানেলে শ্রোতা আছেন সবাইকে আমি ধন্যবাদ টাকরাচ্ছি। এই যে আজকে যেরকম আপনি আসছেন আমরাও আছি এখানে 20/1 এটা বুথ নম্বর আমার বাগরাকোট গ্রাম পঞ্চায়েত অন্তর্গতে পড়ে ইলেনবাড়ি। এখানে আজকে 35 বছর শাসন করে গেছে বামফ্রন্ট, তারপরে থেকে নিয়ে এখানে কোনো কাজ নাই। আর আজ অবধি কোনো হিস্ট্রিতে কাজ ছিল না। প্রথমবার আমরা আসার পরে এখন আমরা কাজ করতে পারছি। আমার বোর্ডটা আসার পরে ছিল আগেও আমাদের টিএমসির বোর্ড, কিন্তু ভালোভাবে ওরা সঞ্চালন করতে পারে নাই কাজগুলাকে। এখন আমি আসার পরে যেহেতু আমি দেখছি এই যত জায়গা আছে 20/1 বলুন 20/2 বলুন সম্পূর্ণ বুথে ভালোভাবে কাজ করতে পারে না। ওই সম্পূর্ণ জায়গায় আমি কাজে নেমেছি। আর সম্পূর্ণ আমি এটা ক্রেডিট দিব আমাদের মন্ত্রী সাহেবকে, কেন কি উনার ফান্ড থেকে বিসিডব্লিউ থেকেই এইসব কাজটা হয়েছে। এখানে একটা ড্রেন হয়েছে, একটা রোড হয়েছে সিসি রোড 26 লাখ টাকার, আর ড্রেন 14 লাখ টাকার এটা হয়েছে। আমরা এখানে যেরকম গ্রামবাসী বলেছে ওইভাবে আমরা কাজ করেছি। সম্পূর্ণ ওনাদের মর্জির মোতাবেকই আমরা কাজ করেছি। যেখানে যেভাবে ড্রেন বললো ওইখানে ড্রেন করে দিলাম, যেভাবে যেখানে রোড ঘুরায় বললো ওইভাবে আমরা বানাই দিয়েছি। এই রাস্তা দেখা গেছিল কিছুদিন আগে যে অভল অবস্থায় পড়েছিল, এখন তো সিসি রোড হয়ে গেছে, গ্রামবাসীদের কি বক্তব্য? গ্রামবাসী সম্পূর্ণ হর্ষ উল্লাসে আছে, পুরো খুশি আছেন সবাই চাচ্ছেন কি আরও ডেভেলপ হোক। তো আরও একটা এনবিডিডি থেকেও আমাদের একটা টেন্ডার হয়েছে 2 কোটি টাকার ইলেনবাড়িতে মধ্যেই 20/1-22-তে। তো ইলেনবাড়ি তো এখন মোটামুটি জমজমা হয়ে গেছে, আর বেশ কিছু আর 2-1টা রাস্তা বাকি আছে। আপনার নাম? আমার নাম রাজেশ ছেত্রী, আমি অঞ্চল অধ্যক্ষ বাগরাকোট গ্রাম পঞ্চায়েত। জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের এবছরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হতে চলেছে আগামী 27 এবং 28 জানুয়ারি। কলেজ পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরবেন। পাশাপাশি 28 জানুয়ারি মুম্বাই থেকে খ্যাতনামা প্লেব্যাক গায়ক নাকাস আজিজ সঙ্গীত পরিবেশন করতে আসবেন। বুধবার কলেজের কালচারাল কমিটির আহ্বায়ক তথা সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান ডক্টর ভজন বসাক বলেন, এবছর সাংস্কৃতিক অনুষ্ঠানের বাজেট 16 লক্ষ টাকা। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভা, নাচ, গান, কবিতা, আবৃত্তি তুলে ধরবেন। উত্তরবঙ্গে স্পোর্টসের দিকে এগিয়ে রয়েছে আনন্দচন্দ্র কলেজ বলাই বাহুল্য। এই কারণে অনুষ্ঠানের মধ্য দিয়ে স্পোর্টস নিয়েও প্রতিযোগিতা থাকছে। আমি ডক্টর ভজন বসাক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, আনন্দচন্দ্র কলেজ। এখানে আনন্দচন্দ্র কলেজের কালচারাল কমিটির কনভেনর। প্রতি বছরের ন্যায় এবছরও আনন্দচন্দ্র কলেজে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হতে চলেছে। এবছর 27 এবং 28 জানুয়ারি এই 2 দিন ধরে এই
অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হলো আমাদের কলেজের যে মেধাবী ছেলেমেয়েরা রয়েছে তাদের মেধাগুলো সেই অনুষ্ঠানের মাধ্যমে ফুটে উঠবে। এটা আমরা প্রতি বছরই দেখি, এবছরও দেখব, এটা আমাদের আশা। ছেলেমেয়েদের যে এই মেধা 27 তারিখে আমরা দেখতে পাবো, সেখানে ছেলেদের নাচ, গান, আবৃত্তি এবং বিভিন্ন রকম তাদের মেধার বহিঃপ্রকাশ ফুটে উঠবে। এবং 28 তারিখে আরও একটি আকর্ষণীয় বিষয় রয়েছে, সেটা হলো মুম্বাই থেকে আগত বিখ্যাত খ্যাতনামা প্লেব্যাক সিঙ্গার নাকাশ আজিজ, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি স্বীকৃতি দিয়েছেন, তিনি আমাদের এখানে আসবেন, গান করবেন, আমাদের ছেলেমেয়েদের মনোরঞ্জন করবেন। এটা বিরাট বড় একটা উদ্যোগ আমাদের ছেলেমেয়েদের, এবং এর জন্য একটা বড় বাজেটও রয়েছে, 16 লক্ষ টাকার বাজেট এবছর। বিরাট বড় অনুষ্ঠান হতে চলেছে সমস্ত ছেলেমেয়েদের জন্য। বর্তমান যত ছেলেমেয়ে আছে তাদের সকলের এখানে আসার অনুমতি থাকবে, এবং তাদের জন্য 20 তারিখ থেকে পাস ইস্যু হবে, 22 তারিখ পর্যন্ত চলবে। এছাড়াও কলেজের বিগত দিনের ছাত্রছাত্রী যারা এই কলেজে পড়ে গেছে, অর্থাৎ এক্স স্টুডেন্ট, তাদের জন্য 27 তারিখে একটা রিইউনিয়নের ব্যবস্থা করা হয়েছে, এবং তাদের জন্য পাস ইস্যু করা হবে, তারা যাতে আমাদের এই এত বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হতে পারে, তারা মনোরঞ্জন হবে, এটাই আমাদের প্রত্যাশা। আর একটা বড় বিষয় আমাদের কলেজের ছেলেমেয়েদের উদ্যোগে হতে চলেছে, সেটা হচ্ছে জেনারেল কম্পিটিশান। এই কম্পিটিশনে ছেলেমেয়েদের ডিপার্টমেন্ট ওয়াইজ নাচ, গান, আবৃত্তি এবং স্পোর্টস বিভিন্ন আমরা লক্ষ্য করে দেখেছি উত্তরবঙ্গের মধ্যে আনন্দচন্দ্র কলেজ এমন একটা কলেজ যে কলেজ থেকে স্পোর্টস থেকে বেশি সংখ্যক প্রাইজ এসেছে। এটা আমরা কারো অস্বীকার করার জায়গা নেই, এটা আমরা দেখেছি। এবং স্পোর্টস নিয়েও একটা ডিপার্টমেন্ট ওয়াইজ জেনারেল কম্পিটিশন হবে, অত্যন্ত আকর্ষণীয় একটি পর্ব। বহু ছেলেমেয়ে দেখবে, বাইরে থেকেও ছেলেমেয়েরা আসবে, ভিড় করবে, দেখবে, আমন্ত্রণ জানানো হবে। এটা আমাদের একটা বড় উদ্যোগ ছেলেমেয়েদের, অত্যন্ত প্রশংসনীয় একটি বিষয়। আজকের দিনে মাঠ হারিয়ে গেছে, খেলাধুলো হারিয়ে গেছে, অথচ আমাদের কলেজে খেলাধুলা বহাল তবিয়তে রয়েছে। আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায় তারা প্রমাণ করে দিয়েছে তারা কতটা সফল। আমাদের বিভিন্ন যে ট্রফিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং আগামী দিনেও এই ছেলেমেয়েরা, ভূষণবাবুর যে ডিপার্টমেন্ট রয়েছে, দেখেছি ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে, সেখানকার ছেলেমেয়েরা ভীষণভাবে আমরা উৎসাহী, এবং তারা স্পোর্টসের ব্যাপারে ভীষণ আগ্রহী। আনন্দচন্দ্র কলেজের এটা একটা বিরাট বড় প্রাপ্তি। বাংলার আকাশে উড়ন্ত ঘুড়ি, আর সেই সঙ্গে এই মাস জুড়ে তৈরি হচ্ছে পিঠেপুলি। 2025 সালেও আধুনিকতার সঙ্গে যুক্ত হলেও এই পুরনো রীতি রেওয়াজের কোনো কমতি নেই। জলপাইগুড়ি শহরের ঘুড়ির উৎসবে এবার আরও এক নতুন মাত্রা যোগ করেছে বিশেষ 2025 লেখা ঘুড়ি এবং বিশাল আকৃতির বিভিন্ন ধরনের ঘুড়ি, যা আকর্ষণ করেছে শিশু থেকে বৃদ্ধ সবার নজর। জলপাইগুড়ির বাজারগুলো রঙিন হয়ে উঠেছে, বিক্রেতারা পসরা সাজিয়ে বসেছেন, আর ঘুড়ির প্রতি আকর্ষণ যেন দিন দিন বাড়ছে। 5 টাকা থেকে শুরু করে 50 টাকার মধ্যে ঘুড়ি পাওয়া যাচ্ছে। আর বিভিন্ন আকারের ঘুড়ি বিক্রির পাশাপাশি একদম বিশাল আকৃতির ঘুড়ি লক্ষ্য করেছে শিশুরা। সকাল থেকেই ফাঁকা মাঠ আর তিস্তা নদীর তীরে ঘুড়ি উড়াতে ব্যস্ত যুবক থেকে বৃদ্ধ 8 থেকে 80। বাচ্চারা আবার ছোট ছোট ঘুড়ি নিয়ে খেলছে, আর পুরনো দিনের মতো লাটাই দিয়ে সুতো টানছে। আজকের এই আধুনিক সময়েও যেখানে প্রযুক্তি মানুষের প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ, সেখানেও বাংলার ঐতিহ্য যেন মুছে যায়নি। মুঠোফোনে আচ্ছন্ন থাকলেও মকর সংক্রান্তি মানেই ঘুড়ি, পিঠেপুলি, আর এই অনুভূতিগুলো মানুষ ভুলে যেতে পারে না। বিশেষ করে জলপাইগুড়ির মতো শহরে, যেখানে পৌষ সংক্রান্তি এখনো একটি সাংস্কৃতিক উৎসব হিসেবে পালিত হয়, সেই শহরের বাজারে ঘুড়ি কেনার জন্য শিশুদের হুড়োহুড়ি চলছিল সকাল থেকেই। বিক্রেতারা বলছেন 2025 সালের ঘুড়ি নিয়ে ছোট্ট ছোট্ট শিশুরা উৎসাহী। শুধু তাই নয়, বিশাল আকৃতির ঘুড়িগুলি আকাশে উঠতে উঠতে যেন পুরো এলাকাকে এক অন্য রূপে তুলে ধরেছে। গ্রাম বাংলার ঐতিহ্য বজায় রেখেই শহরের মানুষেরাও নিজেদের পুরনো দিনে ফিরিয়ে নিয়ে আসছেন। এইভাবে আজও বাংলায় বয়ে চলেছে ঐতিহ্যের ঝংকার, মকর সংক্রান্তির আনন্দ আর ঘুড়ির উড়ান। আছে আর সব নতুন নতুন গুটি বিক্রি হচ্ছে। নতুন কি গুটি এসেছে? 2025 লেখা গুটি আসছে, প্লাস বড় গুটি আছে, বড় লেজ আছে, ছোট লেজ আছে, বড় সাইজের গুটি আছে,
কত দাম এই গুড্ডিগুলোর? গুড্ডি আমরা মোটামুটি ধরে রাখবেন আপনার 10 টাকা থেকে স্টার্ট আছে, 50 টাকা অবধি গুড্ডি আছে আমাদের কাছে। 50 টাকা অবধি গুড্ডি? হ্যাঁ, বড় গুড্ডি আছে। বিক্রি কেমন? গুড্ডি ভালোই বিক্রি হয়। কোন সময়টা এই গুড্ডির বিক্রি? গুড্ডি এই যে ঠান্ডার সময় একটু গুড্ডিটা বেশি বিক্রি হয়, হাওয়াটা চলে যখন। মকর সংক্রান্তি? হ্যাঁ, মকর সংক্রান্তিতে হয়, বিশ্বকর্মা পূজাতে হয় গুড্ডি। মানে বিক্রি আছে? আছে, গুড্ডির বিক্রি আছে। মানে মোবাইলের যুগও গুড্ডির বিক্রি? হ্যাঁ, গুড্ডির যুগ আছে, গুড্ডি বিক্রি হবেই। লাটাই আর সুতা? সুতা তো বরাবরই বিক্রি হয়, এটা তো গুড্ডির সাথেই। হ্যাঁ, গুড্ডির সাথেই লাটাই যাচ্ছে। अमन शर्मा। হ্যাঁ, अमन शर्मा। কি কিনতে আসিস? गुड्डी নিলি? হ্যাঁ। কি রঙের কি কি আছে দেখি? কি কি নানা রঙের আছে। কত দাম? কত? 10 টাকা। নিলি? হ্যাঁ। কেন গুড্ডি কিনলি কেন? কালকে উড়ানোর জন্য। উড়ানোর জন্য? হ্যাঁ। টাউন ক্লাবের 125 বছর উপলক্ষে তরুণ উদ্বোধন করেন সদর মহকুমা শাসক। জলপাইগুড়ি টাউন ক্লাবের 125 বছর পূর্তি উপলক্ষে আজ টাউন ক্লাব প্রধান গেটের সামনে একটি তরুণের উদ্বোধন করা হয়। তরুণটির উদ্বোধন করেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন জলপাইগুড়ি টাউন ক্লাবের সম্পাদক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আজকে এই তরুণের মাধ্যমে আগামী প্রজন্মকে জলপাইগুড়ি টাউন ক্লাব নতুন বার্তা দেয়। আজ জলপাইগুড়ি টাউন ক্লাবের 125 বছর উপলক্ষে বহিরাগত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিত রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। জানুয়ারি মাসের 16, 17, 18 এবং 19 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল, কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানায় অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলা প্রীতমে বসি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথ তাকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহ জ্যোতিনতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
একাধিক কর্মসূচির মধ্য দিয়ে জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি জুনিয়র গার্লস স্কুলের 14তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বুধবার। এদিন 100 মিটার দৌড়, 200 মিটার দৌড় সহ একগুচ্ছ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে বিদ্যালয়ের ছাত্রীরা। খেলায় স্থানাধিকারীর পুরস্কৃত করা হয় খেলার শেষে। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরাও। তুলে দিচ্ছেন সম্মানীয় রবীন্দ্র পূজা রায়, দীপা, সবাই মিলে একটু হাততালি দেবেন বালিকাদের গ্রুপে। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। আজ থেকে 3 দিন ব্যাপী শুরু হলো জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ আয়ুষ শাখার পক্ষ থেকে করা আয়ুষ মেলা। এদিন জলপাইগুড়ি সরোজেন্দ্র দেব রায়কথ সাংস্কৃতিক কলা কেন্দ্রে শুরু হয় আয়ুষ মেলা। দুর্ঘটনা এড়াতে বাগড়াকোটের লুকপুলে দাঁড়িয়ে থেকে ছবি তোলা পুরোপুরি নিষিদ্ধ করে দিল কালিম্পং জেলা প্রশাসন। কালিম্পং জেলার জেলাশাসক বালা সুব্রামানিয়ান নোটিশ জারি করে এই নির্দেশ জারি করেছেন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।